আমরা অনেকেই ভাবি যে বিজ্ঞান আর প্রযুক্তির এই যুগে এসে কালো জাদু বা কুসংস্কারের কোনো অস্তিত্ব নেই। কিন্তু বিশ্বাস করুন, আমাদের চারপাশে এমন কিছু অন্ধকার জগৎ লুকিয়ে আছে যার গভীরতা সাধারণ মানুষ কখনো কল্পনাও করতে পারে না। আজকে আপনাদের কুষ্টিয়া জেলার কুমারখালী অঞ্চলের এমনই এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের সত্য ঘটনা শোনাব, যা শোনার পর অশরীরী শক্তির প্রতি আপনার ধারণা চিরতরে বদলে যাবে। ঘটনাটি আজ থেকে প্রায় ৭-৮ বছর আগের। সেই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল আরিফ। আরিফ ছিল অত্যন্ত নম্র ও মেধাবী। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটা বড় কোম্পানিতে ভালো চাকরি করত। আরিফ ভালোবেসে বিয়ে করে তার এক দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে তানিয়াকে। তানিয়া দেখতে যেমন রূপবতী ছিল, তেমনি ছিল গুণবতী। বিয়ের পর তাদের নতুন সংসার খুব সুখে শান্তিতেই কাটছিল। কিন্তু এই সুখ বেশি দিন সইল না আরিফের এক দূর সম্পর্কের খালাতো ভাই শফিকের চোখে। শফিক ছোটবেলা থেকেই তানিয়াকে পছন্দ করত এবং তানিয়াকে বিয়ে করার জন্য মরিয়া ছিল। যখন তানিয়া আরিফকে বিয়ে করে নেয়, তখন শফিকের মনে প্রচণ্ড ক্ষোভ আর হিংসার আগুন জ্বলে ওঠে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে কোনো উপায়ে আরিফের সংসার সে ধ্বংস করবেই। এই জিদ থেকে শফিক এমন এক ভয়ঙ্কর পথের আশ্রয় নেয় যা কোনো সুস্থ মানুষ কখনো ভাবতে পারে না। সে সন্ধান পায় সুন্দরবন অঞ্চলের এক কুখ্যাত কালো জাদুকর বা তান্ত্রিকের, যাকে স্থানীয় মানুষ কালু তান্ত্রিক নামে চিনত। শফিক সেই কালু তান্ত্রিকের কাছে গিয়ে প্রচুর টাকার বিনিময়ে আরিফ আর তানিয়ার ওপর এক মারাত্মক কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করায়। তান্ত্রিক শফিককে একটি মাটির ছোট পাতিল দেয়, যার মুখটি লাল সুতো আর কালো কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ছিল। তান্ত্রিক শফিককে বলেছিল এই পাতিলটি যেন যে কোনো উপায়ে আরিফের শোবার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা হয়। শফিক কৌশলে আরিফের বাড়িতে গিয়ে তাদের অনুপস্থিতিতে পাতিলটি খাটের নিচে লুকিয়ে রেখে আসে। ঠিক তার ৩-৪ দিন পর থেকেই আরিফদের সুখে ভরা সংসারে এক অদ্ভুত এবং রহস্যময় পরিবর্তন দেখা দিতে শুরু করে। কোনো কারণ ছাড়াই তানিয়ার আচরণ কেমন যেন খিটখিটে আর হিংস্র হতে থাকে। যে তানিয়া কখনো আরিফের সাথে উঁচু গলায় কথা বলেনি, সে সামান্য কারণেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। শুধু তাই নয়, তানিয়ার শারীরিক অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে। সে দিন দিন শুকিয়ে যাচ্ছিল এবং তার চোখের চারপাশটা কুচকুচে কালো হয়ে যাচ্ছিল। সবচেয়ে ভয়ানক ব্যাপার ঘটত গভীর রাতে। আরিফ খেয়াল করত রাত ঠিক 2টো বাজলেই তানিয়া বিছানায় উঠে বসত এবং ঘরের কোণের অন্ধকারের দিকে তাকিয়ে অদ্ভুত এক ভাষায় ফিস ফিস করে কারোর সাথে কথা বলত। আরিফ তাকে ডাকলে সে এমন এক পুরুষালী ভারী গলায় চিৎকার করে উঠত, যা শুনলে যে কারোর রক্ত হিম হয়ে যাবে। একদিন রাতে আরিফ হঠাৎ ঘুম ভেঙে দেখে তানিয়া বিছানায় নেই। সে লাইট চালিয়ে সারা ঘর খুঁজেও তাকে পেল না। হঠাৎ তার নজর গেল ঘরের জানলার দিকে। আরিফ দেখল ঘুটঘুটে অন্ধকারের মাঝে জানলার বাইরে একটা ছোট বাচ্চার আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে, যার মুখটা কুঁচকে যাওয়া এক বুড়ো মানুষের মতো। আর তানিয়া সেই জানলার সামনে দাঁড়িয়ে নিজের ধারালো নখ দিয়ে নিজের হাত আঁচড়ে ক্ষতবিক্ষত করছে আর অজানার উদ্দেশ্যে হাসছে। আরিফ বুঝতে পারল এটা কোনো সাধারণ রোগ না, এর পেছনে কোনো খারাপ বাতাস বা অলৌকিক অপশক্তির হাত আছে। সে দেশের বড় বড় ডাক্তার দেখালো, কিন্তু সব মেডিকেল রিপোর্টে তানিয়া একদম সুস্থ এলো।
ডাক্তাররা এই রোগের কোনো মাথামুন্ডু খুঁজে পেলেন না। এদিকে তানিয়ার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে কথা বলতে বলতে হঠাৎ করেই তার নাক আর মুখ দিয়ে গল গল করে কালো রক্ত বের হতে শুরু করত। অবশেষে কোনো উপায় না পেয়ে আরিফ তার এক পরিচিত মানুষের মাধ্যমে পাবনার সেই চেনা হুজুরের সাথে যোগাযোগ করে। তানিয়া এতটাই অসুস্থ ছিল যে তাকে বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আরিফের আকুতি শুনে সেই বুড়ো হুজুর নিজেই কুষ্টিয়ায় আরিফদের বাড়িতে চলে আসেন। হুজুর ঘরে পা রাখার সাথে সাথেই ঘরের ভেতরের আবহাওয়া বরফের মতো ঠান্ডা হয়ে গেল আর একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল। হুজুর যখনই গম্ভীর গলায় পবিত্র কুরআন তিলাওয়াত করা শুরু করলেন, তানিয়া বিছানা থেকে ছটফট করতে করতে হঠাৎ সোজা হয়ে শূন্যে ভেসে উঠল। তার চোখ দুটো উল্টে পুরো সাদা হয়ে গেছে আর মুখ দিয়ে বের হচ্ছে বিকট এক পুরুষালী গলা। হুজুর তিলাওয়াত থামিয়ে হাত উঁচিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, বল, তুই কে? এই মেয়ের শরীরে কেন এসেছিস? সেই অপশক্তি তানিয়ার মুখ দিয়ে একটা কর্কশ ও বিকট অট্টহাসি দিয়ে উঠল। তারপর হুজুরকে তাচ্ছিল্য করে ভারী গলায় বলল, আমাদের মাঝে আসার সাহস কি করে হলো তোর বুড়ো? এই মেয়ের জান না নিয়ে আমি এক পাও নড়ব না। একে শেষ করেই তবে ছাড়ব। হুজুর তখন চোখ বন্ধ করে তীব্র গতিতে দোয়া পড়তে লাগলেন আর হাতের পড়া পানি জোরে তানিয়ার মুখের উপর ছিটিয়ে দিলেন। পানিটা লাগার সাথে সাথেই তানিয়ার শরীর যেন আগুনে পুড়ে যাওয়ার মতো তীব্র মোচড় দিয়ে উঠল। জিনটা বাচ্চার মতো যন্ত্রণায় চিৎকার করে গড়াগড়ি খেতে লাগল আর বলতে লাগল, থামা বুড়ো, তোর পড়া বন্ধ কর, আমার চামড়া পুড়ে খসে যাচ্ছে। হুজুর এবার ধমক দিয়ে আবার জিজ্ঞেস করলেন, যদি রেহাই চাস তবে সত্যি করে বলো, তোকে কে পাঠিয়েছে আর কেন এসেছিস? জিনটা যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, আমাকে কালু তান্ত্রিক পাঠিয়েছে এই মেয়ের ক্ষতি করার জন্য। ওই তান্ত্রিকের সাথে শফিক নামের ওই ছেলের চুক্তি হয়েছে এই মেয়েকে মেরে ফেলার। আমাকে ছেড়ে দে বুড়ো, আমি আর সহ্য করতে পারছি না। হুজুর তখন চোখ রাঙিয়ে প্রশ্ন করলেন, কিভাবে পাঠালো তোকে? কিসের জোরে তুই এই বাড়িতে আস্তানা গেড়েছিস? জিনটা তখন তীব্র আর্তনাদ করে উঠে বলল, এই ঘরের খাটের নিচে একটা জিনিস লুকিয়ে রাখা আছে, ওটা বের করলেই তুই সব বুঝতে পারবি। ওটা ধ্বংস করলেই আমি চলে যাব। আমাকে ছেড়ে দে, আমি তোর পায়ে পড়ি, আমাকে ছেড়ে দে। হুজুর তখন জিনের নড়াচড়া করার ক্ষমতা বন্ধ করে দিয়ে আরিফকে বললেন, আরিফ, জলদি খাটটি সরাও। আরিফ তড়িঘড়ি করে খাটটি সরাতেই দেখল খাটের নিচে মেঝের কোণায় অন্ধকার জায়গায় লুকিয়ে রাখা লাল সুতো আর কালো কাপড়ে বাঁধা সেই তান্ত্রিকের পাতিল। পাতিলটি খোলার পর দেখা গেল তার ভেতরে তানিয়ার একটি ছবি, কিছু কালো সুতো, শ্মশানের ছাই আর মানুষের হাড়ের টুকরো রয়েছে। হুজুর তখনই বিশেষ কিছু দোয়া পড়ে সেই পাতিলটিতে আগুন ধরিয়ে দিলেন। পাতিলটি আগুনে পুড়ে ছাই হওয়ার সাথে সাথেই তানিয়ার শরীর থেকে সেই কুফুরি জিনটি এক বিকট আর কান ফাটানো চিৎকার দিয়ে চিরতরে বেরিয়ে গেল এবং তানিয়া সাথে সাথে জ্ঞান হারিয়ে ধপাস করে খাটের ওপর পড়ে গেল। হুজুর তখন সেই ছাইগুলো গড়াই নদীতে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। পরদিন সকাল থেকে তানিয়া আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে, কিন্তু কালো জাদুর প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে তানিয়া সম্পূর্ণ সুস্থ হলেও আজ পর্যন্ত সে আর কখনো স্বাভাবিক মানুষের মতো হাসতে পারে না। তার মনের মধ্যে সেই রাতের আতঙ্ক চিরতরে বসে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই ঘটনার ঠিক 3 দিন পর যে শফিক এই কাজটা করিয়েছিল তাকে রাস্তার পাশে এক পুরনো বটগাছের নিচে
মৃত অবস্থায় পাওয়া যায়। তার চোখ দুটো পুরোপুরি উপড়ানো ছিল, আর তার সমস্ত শরীর কুচকুচে কালো হয়ে গিয়েছিল, যেন সেই কালো জাদুর অভিশাপ উল্টো তার নিজের ওপরই এসে পড়েছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।